বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অপশন ক তে আছে দ্রাবিড়, অপশন খ তে আছে নেগ্রিটো, অপশন গ তে আছে ভোটচীন, অপশন ঘ তে আছে অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অপশন ক তে আছে দ্রাবিড়, অপশন খ তে আছে নেগ্রিটো, অপশন গ তে আছে ভোটচীন, অপশন ঘ তে আছে অস্ট্রিক। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বর্তমান বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, মঙ্গোলীয়, সেপীয়, নিগ্রো ইত্যাদি বিভিন্ন জাতির রক্তধারায় এক বিচিত্র জনগোষ্ঠী রূপে গড়ে উঠেছে। তবে অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়। অস্ট্রিক জাতি নিষাদ জাতি নামেও পরিচিত। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদের উৎখাত করে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? অপশন ক তে আছে পুন্ড্র, অপশন খ তে আছে তাম্রলিপ্ত, অপশন গ তে আছে গৌড়, অপশন ঘ তে আছে হরিকেল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? অপশন ক তে আছে পুন্ড্র, অপশন খ তে আছে তাম্রলিপ্ত, অপশন গ তে আছে গৌড়, অপশন ঘ তে আছে হরিকেল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিতে কেন্দ্র করে পুন্ড জনপদ গড়ে ওঠে। এটি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ। পুন্ডবর্ধন বা পুন্ডনগর ছিল প্রাচীন পুন্ড রাজাদের রাজধানী। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড রাজ্যের স্বাধীন সত্তা বিলুপ্ত হয়। এর অবস্থান বর্তমান বগুড়ার মহাস্থানগড়ে। বাংলা দেশ ও ভাষার নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? অপশন ক তে আছে আলমগীরনামা, অপশন খ তে আছে আইনি আকবরী, অপশন গ তে আছে আকবরনামা, অপশন ঘ তে আছে তুজুকি আকবরী। বাংলাদেশ ও ভাষার নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? অপশন ক তে আছে আলমগীরনামা, অপশন খ তে আছে আইনি আকবরী, অপশন গ তে আছে আকবরনামা, অপশন ঘ তে আছে তুজুকি আকবরী। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ আইনি আকবরী। বাংলাদেশ ও ভাষার নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইনি আকবরী। শেখ আবুল ফজল ইবনে মুবারক ১৪ জানুয়ারি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন এবং ১২ আগস্ট ১৬০২ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক। তিনি ৩ খণ্ডে রচিত আকবরের রাজত্বকালের সরকারি ইতিহাস গ্রন্থ আকবরনামার বিস্তারিত ৩য় খণ্ড আইনি আকবরী এ গ্রন্থে বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি সর্বাধিক উল্লেখিত আছে। আইনি আকবরী গ্রন্থটি ছিল আকবরের সাম্রাজ্যের আইন অর্থাৎ প্রশাসনিক তথ্যপুস্তক এবং রাজস্ব পরিসংখ্যানের হিসাব-নিকাশ। ১৫৯০ সালে লিখিত এ গ্রন্থের ৩য় ভাগে সাম্রাজ্যের প্রশাসন, বিচার বিভাগীয় নির্দেশক ও কার্যনির্বাহী দপ্তরগুলোর বর্ণনা করা হয়েছে। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? অপশন ক তে আছে শাহ সুজা, অপশন খ তে আছে শায়েস্তা খান, অপশন গ তে আছে মীর জুমলা, অপশন ঘ তে আছে সুবেদার ইসলাম খান। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? অপশন ক তে আছে শাহ সুজা, অপশন খ তে আছে শায়েস্তা খান, অপশন গ তে আছে মীর জুমলা, অপশন ঘ তে আছে সুবেদার ইসলাম খান। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে শায়েস্তা খান। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। সুবেদার শায়েস্তা খানের শাসনামলে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই যুগের বাংলার মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। এই যুগকে বাংলা মুঘলদের স্বর্ণযুগ বলা হয়। ঢাকায় শায়েস্তা খান নির্মিত কীর্তিগুলো হলো ঢাকার চকবাজারের ছোট কাটরা, লালবাগের কেল্লা বা দুর্গ, চকবাজার মসজিদ ও সাত গম্বুজ মসজিদ প্রভৃতি। বাংলা ৭৬ এর মন্বন্তরের সময়কাল। অপশন ক তে আছে ১৭৭০ সাল, অপশন খ তে আছে ১৭৬০ সাল, অপশন গ তে আছে ১৭৬৫ সাল, অপশন ঘ তে আছে ১৭৫৬ সাল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে ১৭৭০ সাল।
বাংলা ৭৬ মন্বন্তরের সময়কাল ১৭৭০ সাল। রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের নীতির কারণে ইংরেজ কর্মচারীদের অত্যাচারে বাংলা জনসাধারণের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে যায়। ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হওয়ার কারণে বাংলায় ব্যাপক খাদ্যাভাব দেখা দেয়। এর ফলে সমগ্র বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং প্রায় ১ কোটি লোক মৃত্যুবরণ করেন। বাংলা ১১৭৬ সালে, ইংরেজি ১৭৭০ সালে এই দুর্ভিক্ষ ইতিহাসে ৭৬ এর মন্বন্তর, যা মহাদুর্ভিক্ষ নামে পরিচিত। এই সময় বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অপশন ক তে আছে ৩১শে জানুয়ারি ১৯৫২ সাল। অপশন খ তে আছে ২রা ফেব্রুয়ারি ১৯৫২ সাল। অপশন গ তে আছে ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। অপশন ঘ তে আছে ২০শে জানুয়ারি ১৯৫২ সাল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অপশন ক তে আছে ৩১শে জানুয়ারি ১৯৫২ সাল। অপশন খ তে আছে ২রা ফেব্রুয়ারি ১৯৫২ সাল। অপশন গ তে আছে ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ সাল। অপশন ঘ তে আছে ২০শে জানুয়ারি ১৯৫২ সাল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, ৩১শে জানুয়ারি ১৯৫২ সাল। সর্বদলীয় রাষ্ট্রীয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১শে জানুয়ারি ১৯৫২ সাল। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় গঠিত একটি সংগঠন। ১৯৪৮ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্র লীগের এক যৌথ সভায় প্রথম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরবর্তীতে ১৯৫২ সালে ৩১শে জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ৬ দফা দাবি পেশ করা হয়। অপশন ক তে আছে ১৯৭০ সালে, অপশন খ তে আছে ১৯৬৬ সালে, অপশন গ তে আছে ১৯৬৫ সালে, অপশন ঘ তে আছে ১৯৬৯ সালে। ৬ দফা দাবি পেশ করা হয়। অপশন ক তে আছে ১৯৭০ সালে, অপশন খ তে আছে ১৯৬৬ সালে, অপশন গ তে আছে ১৯৬৫ সালে, অপশন ঘ তে আছে ১৯৬৯ সালে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, ১৯৬৬ সালে। ৬ দফা দাবি পেশ করা হয় ১৯৬৬ সালে। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। ৬ দফা দাবির মূল উদ্দেশ্য পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র এবং ৬ দফার ভিত্তিতে এই ফেডারেল রাজ্যের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। এর মূল ভিত্তি ছিল লাহোর প্রস্তাব এবং লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ৬ দফা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় ২৩শে মার্চ। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন হয়েছিল সেটি হলো অপশন ক তে আছে ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগ আন্দোলন, অপশন খ তে আছে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন, অপশন গ তে আছে প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন, অপশন ঘ তে আছে মার্শাল ল এর পদত্যাগ আন্দোলন। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে সময়কালের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন হয়েছিল সেটি হলো অপশন ক তে আছে ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগ আন্দোলন, অপশন খ তে আছে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন, অপশন গ তে আছে প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন, অপশন গ তে আছে মার্শাল ল এর পদত্যাগ আন্দোলন। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধুর ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তান যে আন্দোলন হয়েছিল সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের ৩য় পরিষদে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পাকিস্তান শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে আহ্বান করে আবার ১লা মার্চ হঠাৎ অধিবেশন মুলতবি ঘোষণা করে। এমতাবস্থায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২ ও ৩ মার্চ সারা দেশে হরতাল পালিত হয় এবং ৩ মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সমগ্র পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এই পটভূমিতেই ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন।
২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন। অপশন ক তে আছে বেতার অথবা রেডিওর মাধ্যমে, অপশন খ তে আছে ওয়্যারলেসের মাধ্যমে, অপশন গ তে আছে টেলিগ্রামের মাধ্যমে, অপশন ঘ তে আছে টেলিভিশনের মাধ্যমে। ২৬শে মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন। অপশন ক তে আছে বেতার বা রেডিওর মাধ্যমে, অপশন খ তে আছে ওয়্যারলেসের মাধ্যমে, অপশন গ তে আছে টেলিগ্রামের মাধ্যমে, অপশন ঘ তে আছে টেলিভিশনের মাধ্যমে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, ওয়্যারলেসের মাধ্যমে। ২৬শে মার্চ ১৯৭১ এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট সংগঠিত হবার সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি বাহিনীর পক্ষ হতে গ্রেপ্তার করা হয়, তার আগ মুহূর্তে ২৫শে মার্চ দিবাগত রাত অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ইপিআর এর একটি ছোট ট্রান্সমিটারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। এরপরে ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়। অপশন ক তে আছে আষাঢ় থেকে শ্রাবণ মাসে, অপশন খ তে আছে ভাদ্র থেকে আশ্বিন মাসে, অপশন গ তে আছে অগ্রহায়ণ থেকে পৌষ মাসে, অপশন ঘ তে আছে মাঘ থেকে ফাল্গুন মাসে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়। অপশন ক তে আছে আষাঢ় থেকে শ্রাবণ মাসে, অপশন খ তে আছে ভাদ্র থেকে আশ্বিন মাসে, অপশন গ তে আছে অগ্রহায়ণ থেকে পৌষ মাসে, অপশন ঘ তে আছে মাঘ থেকে ফাল্গুন মাসে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ থেকে পৌষ মাসে। রোপা আমন চারা প্রস্তুত করে প্রস্তুতকৃত চারা রোপণ করে এই ধান উৎপন্ন হয় বলে একে রোপা আমন বলে। আষাঢ় মাসে বীজতলায় এর বীজ বোনা হয়। শ্রাবণ ভাদ্র মাসে মূলত জমিতে রোপণ করা হয় এবং অগ্রহায়ণ পৌষ মাসে এই ধান কাটা হয়। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের সীমার মধ্যে পড়েছে? অপশন ক তে আছে ৫০%, অপশন খ তে আছে ৫৮%, অপশন ঘ তে আছে ৬২%, অপশন ঘ তে আছে ৬৩%। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের সীমার মধ্যে পড়েছে? অপশন ক তে আছে ৫০%, অপশন খ তে আছে ৫৮%, অপশন ঘ তে আছে ৬২%, অপশন ঘ তে আছে ৬৩%। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, ৬৬%। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি ৬২% বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত একটি সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। এটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত। এর মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অংশের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? অপশন ক তে আছে দেশ থেকে পোলিও নির্মূল, অপশন খ তে আছে যক্ষ্মা নির্মূল করা, অপশন গ তে আছে ক্ষুধা ও দারিদ্রতা দূর করা, অপশন ঘ তে আছে এইচআইভি বা এইডস নির্মূল করা। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? অপশন ক তে আছে দেশ থেকে পোলিও নির্মূল, অপশন খ তে আছে যক্ষ্মা নির্মূল করা, অপশন গ তে আছে ক্ষুধা ও দারিদ্রতা দূর করা, অপশন ঘ তে আছে এইচআইভি বা এইডস নির্মূল করা। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। এমডিজি এর পূর্ণরূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যা নির্ধারণ করা হয়। যার ৮টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ও ১ম লক্ষ্য ছিল ক্ষুধা ও চরম দারিদ্রতা দূরীকরণ। বর্তমানে এমডিজি এর নতুন এজেন্ডা হিসেবে ১৭টি লক্ষ্যমাত্রা সম্বলিত এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ করা হয়েছে। এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? অপশন ক তে আছে ১২তম, অপশন খ তে আছে ১৩তম, অপশন গ তে আছে ১৪তম, অপশন ঘ তে আছে ১৫তম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? অপশন ক তে আছে ১২তম, অপশন খ তে আছে ১৩তম, অপশন গ তে আছে ১৪তম, অপশন ঘ তে আছে ১৫তম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ১৫তম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম। ২০১১ সালের ৩০শে জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল ২৯১
থেকে ১ ভোটে পাস হয়। এই সংশোধনীর ফলে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ পড়ে। এছাড়াও ১৫তম সংশোধনীর উল্লেখযোগ্য দিক রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম প্রতিষ্ঠা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন, অবৈধ ঘোষণা করা হয় সংবিধানের প্রায় ১/৩ সংশোধন, নারীর সংরক্ষিত আসন ৫টি বৃদ্ধি, বাতিল করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার ইত্যাদি। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? অপশন ক তে আছে ১ কক্ষ, অপশন খ তে আছে ২ কক্ষ, অপশন গ তে আছে ৩ কক্ষ, অপশন ঘ তে আছে বহু কক্ষ। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? অপশন ক তে আছে ১ কক্ষ, অপশন খ তে আছে ২ কক্ষ, অপশন গ তে আছে ৩ কক্ষ, অপশন ঘ তে আছে বহু কক্ষ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক ১ কক্ষ। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? ১ কক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভার নাম জাতীয় সংসদ। এক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা ৩৫০, যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংশোধনের মেয়াদকাল ৫ বছর। সংশোধনের সংসদের মেয়াদকাল ৫ বছর। ভারতের একটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়েছে। অপশন ক তে আছে ১৬২ টি, অপশন খ তে আছে ১১১ টি, অপশন গ তে আছে ৫১ টি, অপশন ঘ তে আছে ১০১ টি। ভারতের একটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়েছে। অপশন ক তে আছে ১৬২ টি। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়েছে? অপশন ক তে আছে ১৬২ টি, অপশন খ তে আছে ১১১ টি, অপশন গ তে আছে ৫১ টি, অপশন ঘ তে আছে ১০১ টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ ১১১ টি। বাংলাদেশে ১১১ টি ছিটমহল ভারতের থেকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ১১১ টি ছিটমহল। ছিটম ছিটমহল দ্বারা এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। ২০১৫ সালের ১লা আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি সর্বমোট ১৬২টি ছিটমহল ছিল। ৩১শে জুলাই ২০১৫ রাত ১২টা ১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে। ছিটমহলগুলোর মধ্যে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিল একমাত্র ছিটমহল যা অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিল। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? অপশন ক তে আছে ১৯৭২ সালে, অপশন খ তে আছে ১৯৭৩ সালে, অপশন ঘ তে আছে ১৯৭৪ সালে, অপশন ঘ তে আছে ১৯৭৭ সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? অপশন ক তে আছে ১৯৭২ সালে, অপশন খ তে আছে ১৯৭৩ সালে, অপশন গ তে আছে ১৯৭৪ সালে, অপশন ঘ তে আছে ১৯৭৭ সালে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ ১৯৭৪ সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। আদমশুমারি একটি দেশের জনসংখ্যার গণনা হিসেবে গণ্য করা হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আদমশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ। ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম ১০৮৬ খ্রিস্টাব্দে ডুমসডে বুক নামে জমিতে বসবাসকারী মানুষের একটি জরিপ পরিচালনা করেন। এটি ইতিহাসের সর্বপ্রথম নথিভুক্ত আদমশুমারি হিসেবে পরিচিত। ১৫৮২ সালে ভারতবর্ষের প্রথম জরিপ ও ভূমি জরিপ সম্রাট আকবরের রাজত্বকালে পরিচালিত হয়। ১৭৯০ সালে প্রথম আধুনিক আদমশুমারি যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। বাংলার প্রথম আদমশুমারি পরিচালিত হয় ১৮৭২ সালে। পূর্ব পাকিস্তানের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি পরিচালিত হয় ১৯৮৪ সালে। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? অপশন ক তে আছে রাখাইন, অপশন গ তে আছে মারমা, অপশন গ তে আছে পাঙ্গন, অপশন ঘ তে আছে হিয়াং। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? অপশন ক তে আছে রাখাইন, অপশন খ তে আছে মারমা, অপশন গ তে আছে পাঙ্গন, অপশন ঘ তে আছে হিয়াং। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ পাঙ্গন। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? পাঙ্গন। বৃহত্তর সিলেটের
মণিপুরী জাতির একটি শাখা সম্প্রদায়ের নাম পাঙ্গন বা মিতি পাঙ্গন বৃহত্তর সিলেটের কমলগঞ্জ থানার বিভিন্ন গ্রামে মূলত পাঙ্গনদের বসবাস। পাঙ্গনরা ইসলাম ধর্মাবলম্বী হলেও বাঙালি মুসলমানদের সাথে আত্মীয়তা, বিয়ে-শাদী করে না। তাই ঈদের জামাতও আলাদাভাবে অনুষ্ঠিত হয়। পাঙ্গন নারী ইসলাম ধর্মের পর্দা প্রথা রক্ষার্থে একটু বেশি বস্ত্র পরিধান করে। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? অপশন ক তে আছে পরী বিবি, অপশন খ তে আছে ইসলাম খান, অপশন গ তে আছে শায়েস্তা খান, অপশন ঘ তে আছে ঈশা খান। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? অপশন ক তে আছে পরী বিবি, অপশন খ তে আছে ইসলাম খান, অপশন গ তে আছে শায়েস্তা খান, অপশন ঘ তে আছে ঈশা খান। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ ইসলাম খান। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকার প্রথম মুঘল সুবেদার ইসলাম খান ১৬০৮ সালে থেকে ১৬১০ খ্রিস্টাব্দের মধ্যে ধোলাইখাল খনন করেন। ফরাসগঞ্জ ও গেন্ডারিয়াকে বিভক্ত করে এই খালটি। এই খাল একসময় বালু নদীয়ার ঢাল হিসেবে পরিচিত ছিল। খালটি ডেমরার কাছে নদী থেকে পৃথক হয় এবং ঢাকার মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? অপশন ক তে আছে ৯ মে ১৯৫৪ সাল, অপশন খ তে আছে ২২শে ফেব্রুয়ারি ১৯৫৩, অপশন গ তে আছে ১৬ই ফেব্রুয়ারি ১৯৫৬, অপশন ঘ তে আছে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ ১৬ই ফেব্রুয়ারি ১৯৫৬ সাল। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ১৬ই ফেব্রুয়ারি ১৯৫৬ সাল। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর দীর্ঘ বাধা-বিপত্তি মোকাবেলার মাধ্যমে ১৯৫৪ সালে পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয়। এ পরিষদের মূল লক্ষ্য ছিল একটি সংবিধান প্রণয়ন, কিন্তু এ পরিষদ কার্যকর হয়নি। দীর্ঘ ২ বছর পর ১৯৫৬ সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। এ পরিষদে পাকিস্তানের প্রজাতন্ত্র গঠিত হয় এবং একটি সংবিধান প্রণয়ন চূড়ান্ত হয়। এই সংবিধানের উর্দু পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? অপশন ক তে আছে ২৫শে মার্চ ১৯৭১ সাল, অপশন খ তে আছে ২৬শে মার্চ ১৯৭১ সাল, অপশন গ তে আছে ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল, অপশন ঘ তে আছে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? অপশন ক তে আছে ২৫শে মার্চ ১৯৭১ সাল, অপশন খ তে আছে ২৬শে মার্চ ১৯৭১ সাল, অপশন গ তে আছে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল, অপশন ঘ তে আছে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকবাহিনী রাজাকার আল-বদরদের সহায়তায় দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের স্মৃতি উ তাদের স্মৃতির উদ্দেশ্যে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। এর স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি। এই স্তম্ভের মাঝে রবীন্দ্রনাথের বিখ্যাত বাণী "উদয়ের পথে শুনি কার বাণী, ক্ষয় নাই তার ক্ষয় নাই"। এই স্তম্ভের মাঝে রবীন্দ্রনাথের বিখ্যাত বাণী "উদয়ের পথে শুনি কার বাণী, ক্ষয় নাই তার ক্ষয় নাই"। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রধান ইউরোপীয় দেশ কোনটি? অপশন ক তে আছে যুক্তরাজ্য, অপশন খ তে আছে পূর্ব জার্মানি, অপশন গ তে আছে স্পেন, অপশন ঘ তে আছে গ্রিস। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রধান ইউরোপীয় দেশ কোনটি? অপশন ক তে আছে যুক্তরাজ্য, অপশন খ তে আছে পূর্ব জার্মানি, অপশন গ তে আছে স্পেন, অপশন ঘ তে আছে গ্রিস। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রধান ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সমাজতান্ত্রিক ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি ১১ই জানুয়ারি ১৯৭২ সালে। প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় সেনেগাল, ১লা ফেব্রুয়ারি ১৯৭২ সাল। আরব ও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ইরাক, ৮ই জুলাই ১৯৯২ সাল। অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় মালয়েশিয়া, ২৫শে ফেব্রুয়ারি ১৯৭২ সাল। উপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কুয়েত, ৪ই নভেম্বর ১৯৭৩ সাল। আমেরিকান দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় বার্বাডোস, ২০শে জানুয়ারি ১৯৭২ সাল। বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি? অপশন ক তে আছে ১৭টি, অপশন খ তে আছে ২০টি, অপশন গ তে আছে ৬৪টি, অপশন ঘ তে আছে ১৯টি। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? অপশন ক তে আছে ১৭টি, অপশন খ তে আছে ২০টি, অপশন গ তে আছে ৬৪টি, অপশন ঘ তে আছে ১৯টি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক ১৭টি। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? ১৭টি। ১৯৪৭ সালে পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মোট বৃহত্তর জেলা ছিল ১৭টি, যথা রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? অপশন ক তে আছে রাঙ্গামাটি, অপশন খ তে আছে বান্দরবান, অপশন গ তে আছে মৌলভীবাজার, অপশন ঘ তে আছে সিলেট। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? অপশন ক তে আছে রাঙ্গামাটি, অপশন খ তে আছে বান্দরবান, অপশন গ তে আছে মৌলভীবাজার, অপশন ঘ তে আছে সিলেট। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। রাঙামাটি সদর দপ্তর হতে সুবলং ঝর্ণা এর দূরত্ব ২৫ কিলোমিটার। ঝর্ণার কাছাকাছি ২২০০ ফুট উঁচু সুবলং পাহাড়। ভরা বর্ষার মৌসুমে মূল ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আছড়ে পড়ে। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? অপশন ক তে আছে পুটিয়া রাজশাহী, অপশন খ তে আছে নাটোর চাঁপাইনবাবগঞ্জ, অপশন গ তে আছে লালপুর নাটোর, অপশন ঘ তে আছে ঈশ্বরদী পাবনা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? অপশন ক তে আছে পুটিয়া, অপশন খ তে আছে রাজশাহী, অপশন গ তে আছে নাটোর, অপশন ঘ তে আছে চাঁপাইনবাবগঞ্জ, অপশন গ তে আছে লালপুর নাটোর, অপশন ঘ তে আছে ঈশ্বরদী পাবনা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? অপশন ক তে আছে পুটিয়া রাজশাহী, অপশন খ তে আছে নাটোর চাঁপাইনবাবগঞ্জ, অপশন গ তে আছে নাটোর লালপুর, অপশন ঘ তে আছে ঈশ্বরদী পাবনা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে লালপুর নাটোর। বাংলাদেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুর। এখানে ১৯৭২ সালে ১৮ই মে ৪৫.১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০১৪ সালে ২৭শে এপ্রিল এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উল্লেখ্য, এখানে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? অপশন ক তে আছে ১৭ই জানুয়ারি ১৯৭২ সাল, অপশন খ তে আছে ২৬শে জানুয়ারি ১৯৭১ সাল, অপশন গ তে আছে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল, অপশন ঘ তে আছে ২১শে ফেব্রুয়ারি ১৯৭২ সাল। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? অপশন ক তে আছে ১৭ই জানুয়ারি ১৯৭২ সাল, অপশন খ তে আছে ২৬শে মার্চ ১৯৭১ সাল, অপশন গ তে আছে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল, অপশন ঘ তে আছে ২১শে ফেব্রুয়ারি ১৯৭২ সাল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ ১৭ই জানুয়ারি ১৯৭২ সাল। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ১৭ই জানুয়ারি ১৯৭২ সাল। বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকার রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধ, আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। আদি পতাকাটি এঁকেছিলেন শবাব আঁকিয়ে ছাত্রনেতা শিবনারায়ণ দাস। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, বৃত্ত ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা।
কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? অপশন ক তে আছে প্রথম ১০ চরণ, অপশন খ তে আছে প্রথম ৪ চরণ, অপশন গ তে আছে প্রথম ৬ চরণ, অপশন ঘ তে আছে প্রথম ৫ চরণ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, প্রথম ৪ চরণ। কোন জাতীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? প্রথম ৪ চরণ। আমার সোনার বাংলা গানটি ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১২ জানুয়ারি ১৯৭২ সালের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটি প্রথম দেশলাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। কোনো জাতীয় অনুষ্ঠানে কেবল প্রথম ৪ লাইন বাজানো হয়। একনেকের সভাপতি কে? অপশন ক তে আছে অর্থমন্ত্রী, অপশন খ তে আছে প্রধানমন্ত্রী, অপশন গ তে আছে পরিকল্পনা মন্ত্রী, অপশন ঘ তে আছে স্পিকার। একনেকের সভাপতি কে? অপশন ক তে আছে অর্থমন্ত্রী, অপশন খ তে আছে প্রধানমন্ত্রী, অপশন গ তে আছে পরিকল্পনা মন্ত্রী, অপশন ঘ তে আছে স্পিকার। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, প্রধানমন্ত্রী। একনেকের সভাপতি কে? প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক ১৯৮২ সালে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক গঠন করা হয়। ১৯৮২ সালে গঠিত একনেকের কমিটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছিল। তবে ২০০০ সালের জানুয়ারিতে জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী একনেকের সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? এই প্রশ্নটি সঠিক এই প্রশ্নটি অপশন ক তে আছে ধান, অপশন খ তে আছে কলা, অপশন গ তে আছে পাট, অপশন ঘ তে আছে গম। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অপশন ক তে আছে ধান, অপশন খ তে আছে কলা, অপশন গ তে আছে পাট, অপশন ঘ তে আছে গম। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ, কলা। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? কলা। বাংলাদেশের চাষকৃত কলা জাতের মধ্যে উল্লেখযোগ্য জাত অগ্নিশ্বর, সবরি, অমৃতসাগর, দুধসর, দুধসাগর, চম্পা, চিনিচম্পা, কবরী, জাপকাঠালি, গোমা, কেদুলা, মন্দিরা ইত্যাদি। বাংলাদেশের চাষকৃত কলা জাতের মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে অগ্নিশ্বর, সবরি, অমৃতসাগর, দুধসাগর, দুধসর, চম্পা, চিনিচম্পা, কবরী, জাপকাঠালি, গোমা, কেদুলা, মন্দিরা ইত্যাদি। বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের বড় অর্জন কোনটি? অপশন ক তে আছে যুদ্ধ অপরাধীদের বিচার, অপশন খ তে আছে সমুদ্র সীমার বিজয়, অপশন গ তে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অপশন ঘ তে আছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের বড় অর্জন কোনটি? অপশন ক তে আছে যুদ্ধ অপরাধীদের বিচার, অপশন খ তে আছে সমুদ্র সীমা বিজয়, অপশন গ তে আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, অপশন ঘ তে আছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ক, যুদ্ধ অপরাধীদের বিচার। বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের বড় অনুষ্ঠান কোনটি? যুদ্ধ অপরাধীদের বিচার। স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন যুদ্ধ অপরাধীদের বিচার। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যে ৪ জন কুখ্যাত যুদ্ধ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। মুক্তিযোদ্ধারা মনে করেছেন স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ও পদক্ষেপ যুদ্ধ অপরাধীদের বিচার। কারণ বিচার করতে গিয়ে সরকারকে দেশ ও আন্তর্জাতিক মহলে নানা চাপ মোকাবেলা করতে হয়েছে। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মধ্যে পেশ করা হয়? অপশন ক তে আছে ভিয়েতনাম সংকট, অপশন খ তে আছে আ সাইপ্রাস সংকট, অপশন গ তে আছে কোরিয়া সংকট, অপশন ঘ তে আছে প্যালেস্টাইন সংকট। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? অপশন ক তে আছে ভিয়েতনাম সংকট, অপশন খ তে আছে সাইপ্রাস সংকট, অপশন গ তে আছে কোরিয়া সংকট, অপশন ঘ তে আছে প্যালেস্টাইন সংকট। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, কোরিয়া সংকট। কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। শান্তির জন্য ঐক্য প্রস্তাব বা দ্য ইউনিটিং ফর পিস রেজুলেশন ১৯৫০ সালের ৯ নভেম্বর কোরিয়া সংকট মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়।